হরিপুর গ্রামের সকালটা প্রতিদিনের মতো ঘন কুয়াশা এবং মন্দিরের ঘণ্টার শব্দ দিয়ে শুরু হয়েছিল, কিন্তু সেদিনটার হাওয়ার ছোঁয়ায় ছিল এক অচেনা শীতলতা, যেন নিঃশব্দে কোনো অজানা ঘটনার আগমনের বার্তা ভেসে আসছিল। অর্জুন এক গরিব কাঠুরে, কিন্তু সৎ ছিল। তার পুরনো কুড়ালটা কাঁধে তুলে জঙ্গলের দিকে রওনা দিল। তার বাড়িটা ছিল মাটির, আর বৃষ্টি আসলে চাল দিয়ে জল পড়ত। কিন্তু সম্রাটের মনটা ছিল সোনার মতো। তার ছেলে রুদ্র তার সঙ্গেই ছিল। রুদ্র ছোট হলেও তার স্বপ্নগুলো ছিল বড়। বাবা, আমরা আজকে কি শহরে গিয়ে আমার জন্য ওই নতুন বইটা কিনে আনতে পারবো? মাস্টার মশাই বলেছিল ওই বইটা আমার পড়াশোনার জন্য খুব দরকার। বাবারে, আজ যদি কাঠ ভালো দামে বিক্রি হয় তবে সবার আগে তোমার ওই বইটাই নিয়ে আসবো। তুমি শুধু পরিশ্রম করতে ভয় পেও না। অর্জুন আর রুদ্র জঙ্গলে ঢুকতেই এমন সময় কারো চিৎকারের আওয়াজ শুনতে পেল। অর্জুন দাঁড়িয়ে ভালো করে শুনতে লাগলো। একটা পুরনো বট গাছের আড়ালে একজন বৃদ্ধ মানুষ মাটিতে পড়েছিল। তার পোশাক ছিল দামি, সেগুলো ছেঁড়া ছিল, আর ওনার পা থেকে রক্ত বের হচ্ছিল। হায় ভগবান! আরে বাবা, তোমার কি হয়েছে? অর্জুন বৃদ্ধার দিকে ছুটে গেল। রুদ্র কিছুটা ভয় পেয়ে পিছনে দাঁড়িয়েছিল। বৃদ্ধার চোখ খুললেন, তিনি হাঁসফাঁস করছিলেন। বাবা, অল্প একটু পানি। অর্জুন সঙ্গে সঙ্গে তার জলের মশকটা বের করে তাকে পানি দিল। তার ক্ষত গভীর ছিল। অর্জুন তার নিজের ধুতি ছিঁড়ে বৃদ্ধার পায়ে ব্যান্ডেজ করে দিল। তুমি কে বাবা? এই নির্জন জঙ্গলে আমাকে কেন সাহায্য করছো? তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই। আরে বাবা, সাহায্যের বদলে কিছু চাওয়া ওটা তো এক ধরনের ব্যবসা, মানবতা নয়। আপনি শুধু বিশ্রাম নিন। বৃদ্ধা সবে নিজেকে সামলে নিয়েছেন। এমন সময় গ্রামের সবচেয়ে ধনী ও লোভী মানুষ ঠাকুর রণবীর সিং তার দুই গুন্ডাকে নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল। সে শিকারে বেরিয়েছিল। উনি যখন বৃদ্ধার দামি কিন্তু ছেঁড়া পোশাক দেখে, তখন তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সে বৃদ্ধাকে চিনতে পারল যে তিনি কোনো সাধারণ মানুষ নয়, বরং পাশের রাজ্যের কোনো উচ্চ পদস্থ মন্ত্রিনী বা ব্যবসায়ী হতে পারে। আরে সম্রাট, তুই এই ভিখারিটার সাথে কি করছিস? সরে যা এখান থেকে। আমি ওনাকে চিনে ফেলেছি। উনি তো বড় বড় লোকের সাথে উঠা বসা করে। ঠাকুর সম্রাটকে ধাক্কা দিয়ে সরিয়ে বৃদ্ধ লোকটির কাছে গেলেন এবং অভিনয় শুরু করলেন। প্রণাম মহাশয়, আপনি চিন্তা করবেন না। আমি ঠাকুর রণবীর সিং। আমি আপনাকে আমার প্রসাদে নিয়ে যাব। এই গরিব কাঠুরে আপনার যত্ন কিভাবে নিবে? ওর তো নিজের খাবারের টাকাই জোগাড় করতে পারে না। কিন্তু উনি আমার জীবন বাঁচিয়েছে। আপনার ভাগ্যই তো আপনার জীবন বাঁচিয়েছে বাবা। উনি না আমার প্রসাদে আসেন। রাজকীয় চিকিৎসক আপনার চিকিৎসা করবে। সম্রাট চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ঠাকুর তাকে ধাক্কা দিয়েছে, তাতে তার খারাপ লেগেছিল, কিন্তু বৃদ্ধা লোকটা সাহায্য পাবে বলে সে খুশি হয়েছিল। কিন্তু তার ছেলে রুদ্র রেগে গিয়েছিল। বাবা, ওরা তোমার পরিশ্রমের ক্রেডিট নিজে নিয়ে আমাদের তাড়িয়ে দিয়েছে। বেটা, সততা আর দয়ার পুরস্কার মানুষ নয়, উপরওয়ালা দেয়। আমাদের নিজেদের কাজ করতে হবে। সেদিন অর্জুন অনেকগুলো কাঠ কেটেছিল, কিন্তু বাড়িতে গিয়ে তার ভাগ্য আরও খারাপ হয়ে যায়। বৃষ্টি শুরু হলো আর তার সমস্ত কাঠ ভিজে গেল। কোনো ক্রেতা ছিল না। অর্জুন খালি হাতে বাড়ি ফিরল। সেদিন রুদ্রর বই পাওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। ঠাকুর রণবীর সিংয়ের মহলের ব্যস্ততা বেড়ে গেল। সেই হীরালাল ছিলেন এলাকার অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী, যার সাম্রাজ্য বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল। ঠাকুর তাকে একটা রাজকীয় ঘর দিয়েছিল। দিন রাত তার সেবা করার ভান করছিলেন। একদিন সন্ধ্যায় ঠাকুর রণবীর সিং সুযোগ দেখে শেটের কাছে গিয়ে বসলেন। শেঠজি, আপনার শরীর তো এখন বেশ ভালো হয়েছে। আমি ভাবছিলাম সেদিন যদি আমি না থাকতাম তাহলে ওই গরিব কাঠুরে আপনার কি অবস্থা করত। সবাই বলে ও চোর। ঠাকুর সাহেব, আপনি আমার জন্য যা করেছেন আমি তার প্রতিদান অবশ্যই দিব। ঠাকুরের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি ভাবলেন নিজের সন্দুক ভর্তি করার এটাই সঠিক সময়। শেঠজি, আপনি এসব কি বলছেন? আমি কেবল সেবাই বিশ্বাসী। কিন্তু আপনি যদি জিদ করেন তাহলে আমার পুরনো গ্রামের জমির দেনা শোধ করার জন্য কিছু সোনা দরকার। আর হ্যাঁ, নতুন প্রসাদ তৈরি করার কাজটাও আটকে আছে। ঠিক আছে ঠাকুর, আগামী সপ্তাহে একটা মেলা আছে। আমি সেখানে সবার সামনে আপনাকে পুরস্কার দিব। সারা বিশ্ব দেখবে যে শেঠ হীরালাল তার জীবন রক্ষাকারীকে কিভাবে স্বাগত জানায়। অন্যদিকে অর্জুনের অবস্থা খুব খারাপ ছিল। বৃষ্টির জন্য তার কাজ বন্ধ হয়ে গিয়েছিল এবং বাড়িতে একদানা খাবারও অবশিষ্ট ছিল না। রুদ্র খাবারের জন্য মহিমা হয়ে উঠেছিল, কিন্তু সে তার বাবার কাছে কিছুই চাইল না, কারণ তার বাবার দুর্দশা সে বুঝতে পারছিল। বাবা, ভালো মানুষের সাথে কি শুধু খারাপ কিছুই ঘটে? দেখুন, ঠাকুর মিথ্যে কথা বলেছে, এখন সে ফুর্তি করছেন। আর আমরা সত্যি সাহায্য করেছিলাম, তারপরও আমরা না খেয়ে আছি।
বাবা, ইমানদার আর দয়ার পুরস্কার মানুষ নয়, উপরওয়ালা দেয়। আমরা আমাদের নিজেদের দায়িত্ব পালন করেছি। অর্জুন শহরে গিয়ে দিনমজুর হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিল। রাস্তায় সে জানতে পারল গ্রামে একটা বড় মেলা হতে চলেছে, যেখানে শহরের এক বিশিষ্ট ব্যবসায়ী ভোজনের আয়োজন করেছিল। অর্জুন ভাবল সেখানে সে কোনো ছোটখাটো কাজ খুঁজে পাবে, যেটা দিয়ে রুদ্রের জন্য খাবার কিনতে পারবে। মেলার দিন এসে গেল। পুরো গ্রামের লোক এক জায়গায় জমা ছিল। ঠাকুর রণবীর সিং রেশমি কাপড় পরে বুক ফুলিয়ে মঞ্চে বসে আছেন। শেঠ হীরালাল একটা বড় সন্দুক নিয়ে এসেছিল। শোনো সবাই, আজ আমি এখানে যে মানুষটিকে পুরস্কৃত করতে এসেছি, তিনি অসুস্থ অবস্থায় প্রথম আমার হাত ধরেছিল। তিনি আমার জীবন বাঁচিয়েছিল। ঠাকুর গর্বের সাথে মাথা উঁচু করলেন। অর্জুন ভিড়ের পেছনে ছেঁড়া কাপড় পরে দাঁড়িয়েছিল, যাতে কেউ তাকে দেখতে না পায়। কিন্তু পুরস্কার দেওয়ার আগে আমি একটা ছোট্ট পরীক্ষা নিতে চাই। এই সন্দুকের ভিতরে আমার একটা পুরনো মাটির মূর্তি আছে। যে সঠিক মূল্য বলতে পারবে সেই ব্যক্তি আসল পুরস্কারের অধিকারী হবে। ঠাকুর এগিয়ে এসে মূর্তিটার দিকে তাকিয়ে হেসে উঠল। শেঠজি, এই মাটির মূর্তির দাম 2 পয়সাও নয়। এর থেকে আমার বাগানের মাটিও অনেক ভালো আছে। এটার আবার কোনো দাম আছে নাকি? শেঠ হীরালালের চোখ ভিড়ের মধ্যে কাউকে খোঁজার চেষ্টা করছিল। উনি সম্রাটকে দেখতে পেয়ে তাকে এগিয়ে আসতে বললেন। অর্জুন, তুমি বলো তো, এই মাটির মূর্তিটির মূল্য কত হতে পারে? গোটা গ্রাম শুধু তাকিয়েছিল। অর্জুন কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। সে মূর্তিটাকে হাতে তুলে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। আরে শেঠজি, এই ভিখারিকে কি জিজ্ঞাসা করছেন? ও জীবনে মাটি ছাড়া আর কি বা দেখেছে? অর্জুন মূর্তিটাকে ভালো করে দেখে মৃদু গলায় বলল, শেঠজি, এই মূর্তিটার মূল্য আমার পক্ষে দেওয়া সম্ভব না। এর গঠন দেখে মনে হচ্ছে যেন কোনো মা নিশ্চয়ই তার সন্তানের খেলার জন্য এটি তৈরি করেছেন। মাটি তো সস্তা, কিন্তু এর মধ্যে যে ভালোবাসার ছোঁয়া আর কঠোর পরিশ্রম নিহিত আছে, তা পৃথিবী সমস্ত সম্পদ দিয়েও শোধ করা যাবে না। আমার কাছে এটি অমূল্য। শেঠ হীরালালের চোখ ঝলমল হয়ে উঠল। তিনি খুশিতে তালি দিলেন। পুরো মাঠ নিস্তব্ধ হয়ে গেল। অর্জুন, তুমি ঠিক বলেছ। মূল্য শুধু সম্পত্তি নয়, বরং অভিপ্রায় নিহিত। ঠাকুর, আপনি একে মাটি বলেছেন কারণ আপনি শুধু স্বার্থ নিয়ে চলেন, কিন্তু অর্জুন এর মধ্যে আবেগ দেখতে পেয়েছিল। ঠাকুর রণবীর সিং এর মুখ লাল হয়ে গেল। তিনি রেগে গিয়ে বললেন, কিন্তু শেঠজি, আমি তো আপনার জীবন বাঁচিয়েছি। এসব কথা বলে সত্যিটা লুকাবেন না। মিথ্যা বলবেন না ঠাকুর। আমি যখন প্রথম চোখ খুলি তখন অর্জুন আমার ক্ষতস্থানে ব্যান্ডেজ করছিল। আমি সব দেখেছি, কিভাবে আপনি ওকে ধাক্কা দিয়েছেন আর আমার কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য আমাকে সাহায্য করার ভান করছিলেন। অর্জুনের মনে সততা আছে আর আপনার মনে শুধু লোভ আছে। শেঠজি সন্দুকের নিচ থেকে আর একটি থলে বের করে অর্জুনের হাতে ধরিয়ে দিল। অর্জুন, সেদিন তোমার ওই নিঃস্বার্থ কাজের পুরস্কার এটা। এর মধ্যে এত সোনা মুদ্রা আছে যে তোমার ছেলে শুধু একটা বই নয়, বরং আস্ত একটা স্কুল খুলে ফেলতে পারবে। অর্জুন হাত জোর করে মাথা নত করল। না শেঠজি, আমি পুরস্কারের জন্য আপনাকে সাহায্য করিনি। আপনি আমার সবকিছু মেনে নিয়েছেন, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। এত ধন সম্পদ দিয়ে আমি কি করব? রুদ্র ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গর্বের সাথে তার বাবার দিকে তাকিয়েছিল। সে প্রথমবার উপলব্ধি করল যে তার বাবা দরিদ্র তার দুর্বলতা নয়, বরং তার সবচেয়ে বড় শক্তি। এই সবই একটা ষড়যন্ত্র। এই কাঠুরে শেঠজির উপর নিশ্চয়ই কোনো জাদু করেছে। আমি এখানে থাকতে এই গ্রামে কোনো গরিব কাঠুরে এত ধনী হতে পারে না। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ছিনিয়ে নাও ওর কাছ থেকে ওই থলি। দাঁড়ান ঠাকুর, আপনি ভুলে যাচ্ছেন আপনি কার বিরুদ্ধে লড়ছেন। এখানে আমার রাজত্ব চলে শেঠ। আপনি আপনার শহরের রাজা হতে পারেন, এখানকার না। সেই সময়ে ঘোড়ার টকটক শব্দে ধুলো উড়িয়ে কোতোয়ান সাহেব তার তরবার বের করে ঠাকুরকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। পুরো গ্রাম হতবাক হয়ে গেল। ঠাকুর সিং এর মুখ ঘামে ভিজে গেল। থামুন ঠাকুর, আমরা শুনেছি আপনি এখানকার গরিব কৃষকদের জমি দখল করেছেন আর নতুন নতুন নিয়ম চালু করেছেন, আর আজ আপনি সব সীমা অতিক্রম করেছেন। কোতোয়াল সাহেব, আপনি ভুল বুঝছেন। আমি শুধু চোরের হাত থেকে শেঠজির সম্পত্তি রক্ষা করছিলাম। চোর সম্রাট না, আপনি ঠাকুর। কোতোয়াল সাহেব, আমি আপনাকে বার্তা পাঠিয়েছিলাম। সে শুধু মিথ্যা কথা বলে নাই, বরং একটা সৎ মানুষের উপর আক্রমণ করার চেষ্টা করেছিল। কোতোয়াল সাহেব ইশারা করলেন। তার হাবিলদারগুলো ঠাকুর সিং এর হাতে হাতকড়া পরিয়ে দিল। গ্রামবাসীরা যারা বছরের পর বছর ধরে ঠাকুরের অত্যাচার সহ্য করছিল, তারা আনন্দে চিৎকার করে উঠল। সত্যের আজ জয় হয়েছে, অর্জুন ভাইয়ের জয় হোক। অর্জুন, এখন অন্তত না করো না। এটাই তোমার দয়া আর সততার পুরস্কার। এই টাকা দিয়ে তোমার ছেলেকে পড়াও আর এই গ্রামে একটা আশ্রম বানাও, যাতে কোনো গরিব মানুষের চিকিৎসা বা খাবারের জন্য ঘুরে বেড়াতে না হয়।
অর্জুনের চোখ দিয়ে জল পড়তে লাগলো, কিন্তু এবার দুঃখের নয়, বরং আনন্দে তার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। শেঠজি, আজ আপনি আমাকে ধনী করেননি, বরং আপনি আমার ছেলের এই বিশ্বাসকে পুনর্জীবিত করেছেন যে ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। সত্যের জয় একদিন না একদিন হবেই। এই গল্পটির কোন অংশটি আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানান, এবং এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।